55 বছর বয়সে আবারও বিয়ের পিঁড়িতে বসে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছিলেন সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। এবার তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন তার অফিসিয়াল ফেসবুক পেজে সম্প্রতি এক স্ট্যাটাস প্রকাশ করে বিটিআর হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগের তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের জড়িত থাকার দাবি করে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি তার স্ট্যাটাসে উল্লেখ করেছেন, সেনা সূত্রে তিনি এমন তথ্য পেয়েছেন যা অনুযায়ী সোহেল তাজের বিরুদ্ধে এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ করতে পারে। বাংলাদেশে একটা বড় ঝাঁকুনি আসছে, ভূমিকম্প হতে যাচ্ছে। আর সেই ভূমিকম্পটি নিয়ে আসবে কে এবার? আমাদের প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। তিনি বিডিআর পিলখানা নিয়ে এমন একটি সংবাদ তৈরি করেছেন যেটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় অঘটন হতে যাচ্ছে। রাজনীতিবিদদের যে কেউ কাউকে বিশ্বাস করে না, কেন করে না, এই ভিডিওটা দেখলেই বুঝবেন। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা সংবাদে আপনাদের আবারও স্বাগতম। দর্শক, বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা এবং যে প্রেক্ষাপট চলছে তারই আলোকে কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক, ভিডিও শুরুটা দেখে হয়তো বুঝতে পেরেছেন আজকের খবরটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই যারা ভিডিওটি অন করেছেন তারা না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে মূল বিষয়টি বুঝতে পারবেন। দর্শক, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো দর্শক, বেশি কথা আর বলবো না, চলুন ফিরে যাই আজকের নতুন খবরে। দেখি কি আছে আমাদের তাজা খবরে, চলুন। সময় এসে তাদেরকে ধরে ধরে কারা মেরেছিল, সেনাবাহিনীর কোন কোন কর্মকর্তা জড়িত ছিল, একদম সবকিছু প্রমাণ করে দেবে ইলিয়াস হোসেনের এই ভূমিকম্প রিপোর্টটি। আবারও বলছি, আপনি শক্ত হয়ে বসেন, কিছু সময় ওয়েট করেন। বিডিআর পিলখানা নিয়ে বাংলাদেশের 18 থেকে 20 কোটি মানুষ যা জানে না, এবার ইলিয়াস হোসেন তাই জানাবে। এটি হবে আমাদের প্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেনের জীবনের সেরা একটি রিপোর্ট, বলতে পারি অনুসন্ধান রিপোর্ট। বাংলাদেশে যত সাংবাদিক রয়েছেন যারা ইলিয়াসকে ইউটিউবার বলতেন, সাংবাদিক মানতে রাজি ছিলেন না, এবার তাদেরকে সাংবাদিকতা শেখাবেন ইলিয়াস। বাংলাদেশের যতগুলো এজেন্সি আছে যারা এই হত্যাকাণ্ডকে ধামাচাপা দেওয়ার জন্য, প্রমাণ ঢাকার জন্য সর্বোপরি চেষ্টা করেছিলেন, এবার তাদের মুখোশ উন্মোচন করে দেবেন ইলিয়াস হোসেন। একটি অপরাধীকে বাঁচতে দেয়া হবে না। অনেক রথী মহারথী আটকে যাচ্ছে, কারণ এই রিপোর্টে তাদের সকল প্রমাণ হাজির করা হবে। বাংলাদেশে শত শত গণমাধ্যম যে কাজটি করতে পারেনি, এক ইলিয়াস হোসেন সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রে বসে তিনি সকল তথ্য হাজির করে ফেলেছেন। আপনাকে বেশি সময় নিতে হবে না। বাংলাদেশ সময় 25 তারিখ, মানে আজ 7টা থেকে 8টার মধ্যে ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি প্রচার হবে। আপনি তো দেখবেনই অবশ্যই, কিন্তু অন্যকে দেখার জন্য দ্রুত শেয়ার করতে প্রস্তুত হন। আর যদি পারেন আমার এই বার্তাটি পৌঁছে দেন সবার কাছে, যাতে করে এই এপিসোডটি বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটি মানুষের কাছে হাজির হয়ে যায়। আবারও বলছি, বিডিআর পিলখানা নিয়ে অনেক অজানা তথ্য জানতে যাচ্ছি আজ আমরা। বর্তমান সময়ে বহুল আলোচিত সমালোচিত একটি নাম সোহেল তাজ। কখনো আওয়ামী লীগকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে, আবার কখনো নিজের ব্যক্তিগত নানা ইস্যুতে কথা বলে হন খবরের শিরোনাম। কিছুদিন আগে 55 বছর বয়সে আবারও বিয়ের পিঁড়িতে বসে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছিলেন সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। এবার তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। কি সেই তথ্য জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। মন্ত্রী মহোদয়কে ফোন করলাম শহর রাখার জন্য, উনি আমাকে বললেন, বাবা এটা তো আপা দেখছেন। আমি থামি নাই, আমি প্রাইম মিনিস্টারকে কল করছি, ওনাকে একই কথা বলেছি। উনি আমাকে বললেন, তুমি আমেরিকায় বসে বসে বেশি বুঝো না, আমি দেখছি।
ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর থেকে আবার আলোচনায় পিলখানার বিডিআর বিদ্রোহ। বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠে বিডিআর হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। এই তদন্ত আদালত প্রয়োজন হলে পুনর্গঠিত করে সম্পূর্ণ তথ্য বের করে এবং কারা এর সাথে জড়িত দেশে এবং বাহিরে তার নির্ণয় সক্ষম হবেন। যদিও পরিবর্তিত এই পরিস্থিতিতে সোহেল তাজ নানা মাধ্যমে দাবি করেন ঘটনার সময় তিনি দেশের বাইরে ছিলেন। যুক্তরাষ্ট্রে বসেই ঘটনার খবর পান। তখনই পুলিশের তৎকালীন আইজির সঙ্গে যোগাযোগ করেন তিনি। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সঙ্গেও কথা বলেন তিনি। যে সোহেল এখানে তো অনেক গোলাগুলি হচ্ছে, আমি বললাম কোথায়? বলে যে পিলখানাতে। আমি বলছি তাই নাকি? হোয়াট ডু ইউ মিন গোলাগুলি হচ্ছে? বলে অনেক গোলাগুলি হচ্ছে। শুধু তাই নয়, ঘটনার দিন এক পর্যায়ে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও কথা বলেন। তখন প্রধানমন্ত্রী তার পরামর্শ না শুনে উল্টো তাকে ধমক দিয়েছেন বলে দাবি করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। আমি আইজি সাহেবকে ফোন দিয়ে বললাম, আইজি সাহেব পরিস্থিতি কি হচ্ছে? আমি শুনলাম গোলাগুলি হচ্ছে। বলে হ্যাঁ স্যার, এখানে তো অনেক গোলাগুলি হচ্ছে বিডিআর এর ভিতরে। তাই বললাম বিডিআর এর ভিতরে গোলাগুলি হচ্ছে, আপনারা কি করছেন? বলে আমরা তো আছি। আমি বললাম আপনারা আছেন মানে? আইজি সাহেব বললেন স্যার মন্ত্রী মহাশয় আছেন। তার মানে উনি আমাকে বলতে চাচ্ছেন যে আপনার কথা তো আমি মানতে পারবো না, বিকজ সিনিয়র আছে। অভিযোগের বিষয়ে সোহেল তাজের দাবি, বিডিআর বিদ্রোহের সঙ্গে কিছু মহল তাকে জড়াতে চেষ্টা করছে। এমন নিকৃষ্ট একুজেশন খুবই দুঃখজনক। একজন নিরীহ নিরপরাধ মানুষকে এমন একটা কালিমা দেওয়া ঠিক না বলেও তখন মন্তব্য করেন তিনি। কি হলো? ও কোঅর্ডিনেটর করে দেওয়া হয়েছে। কাকে? কর্নেল ফারুক খান, কমার্স মিনিস্টার। ওয়াই ইজ কমার্স মিনিস্টার দ্য কোঅর্ডিনেটর? তারপর থেকে সবকিছু অদৃশ্য হয়ে গেল, আমাদের হাতে তো কিছুই ছিল না। এদিকে জুলাই অভ্যুত্থানের 8 মাসের মাথায় যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন এবার সোহেল তাজ সম্পর্কে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তিনি দাবি করেন বিডিআর বিদ্রোহ নিয়ে সোহেল তাজ মিথ্যাচার করেছেন। মূলত 23 ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে ইলিয়াস দাবি করেন পিলখানা হত্যাকাণ্ডের সময় সোহেল তাজ লন্ডনে ছিলেন বলে জানালেও প্রকৃতপক্ষে তিনি সিলেটে গিয়ে সেখান থেকে হেলিকপ্টারে ঢাকায় ফিরে আসেন এবং গোপনে অবস্থান করেন। সাংবাদিক ইলিয়াস আরও দাবি করেন সোহেল তাজের পাসপোর্ট পরীক্ষা করা হলে দেখা যাবে তার ঢাকা থেকে প্রস্থানের তথ্য থাকলেও লন্ডন বা অন্য কোনো দেশে পৌঁছানোর তথ্য নেই। তাই তিনি পাসপোর্ট জব্দ করার অনুরোধ জানান। অন্যথায় সংশ্লিষ্টদের দায় নিতে হবে বলে হুঁশিয়ারি দেন। ইলিয়াসের স্ট্যাটাসে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা সোহেল তাজের বাবা তাজউদ্দিন আহমেদ ছিলেন ভারতীয় গোয়েন্দা সংস্থার রয়ের পরীক্ষিত বন্ধু। এছাড়া আরেক স্ট্যাটাসে ইলিয়াস হোসেন বলেন বিডিআর হত্যাকাণ্ডের সাথে সোহেল তাজ জড়িত থাকার সম্ভাবনা আছে। সেনা সূত্রে এই তথ্য তিনি জানতে পেরেছেন। তাই সোহেল তাজ যেন আপাতত দেশের বাইরে যেতে না পারে। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি বিদ্রোহের নামে এক কলঙ্কিত হত্যাকাণ্ড হয় পিলখানায়। ওই ঘটনায় 57 জন সেনা কর্মকর্তা সহ মোট 74 জন নিহত হন। রাজনীতিবিদদের যে কেউ কাউকে বিশ্বাস করে না, কেন করে না, এই ভিডিওটা দেখলেই বুঝবেন। সরকার পতনের পর আওয়ামী লীগ খুব বড় একটা সাপোর্ট করেছে কাকে? ডোনাল্ড ট্রাম্পকে। মার্কিন যুক্তরাষ্ট্রে যখন নির্বাচন, শেখ হাসিনার নির্দেশ ছিল আওয়ামী লীগের নেতাকর্মী যারা আমেরিকাতে আছে তারা যেন ট্রাম্পের পক্ষে কাজ করে। আর বাংলাদেশেরও একটা হাস্যকর ঘটনা ঘটছিল যে একটা সমাবেশ করবে বা রাস্তায় হরতাল প্রতিবাদ করবে, ট্রাম্পের ছবি সামনে লাগায়। ইভেন আওয়ামী লীগ সর্বোচ্চ ইফোর্ট দিছে ট্রাম্পকে জিতাইতে এবার। কারণ 5ই আগস্টের পরপর নির্বাচনের আগে ট্রাম্প একটা টুইট করছিল, খেয়াল আছে, সরকার নিয়ে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে। তো মোটামুটি সবাই ভাবতেছিল বাইডেন সরকারের সাথে শেখ হাসিনার অনেক খারাপ সম্পর্ক ছিল, সমালোচনা ছিল। তো ট্রাম্প আসলে আমেরিকায় আওয়ামী লীগের ভাগ্য খুলবে। আসলে কি খুলছে নাকি আরো বিপদে পড়তেছে? ক্যালকুলেশন দেখেন। ট্রাম্প ক্ষমতায় আসার পরে বাংলাদেশ ইস্যুতে গেল পরশুদিন দুই ধাপে 2টা বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যগুলো পুরো বাংলাদেশকে লাড়াচাড়া করতেছে। 380 কোটি টাকা, যে হিসাবটা নাম পরিচয়বিহীন 2 জন মানুষের একটা কোম্পানি বা 2টা কোম্পানি এই টাকাটা উঠে নিয়ে গেছে। হাউ? সরকারের সংশ্লিষ্টতা ছিল, আমেরিকা মনে করছে এটা। ট্রাম্প বলছে যে এটা কেউ জানে না, এটা কি হয়, কেমনে হলো, এটা তাদেরকে দিল, কেন দিল? উগ্র বামপন্থীরা যেন ক্ষমতায় আসতে পারে বা ডানপন্থীরা আসতে না পারে। তো বামপন্থীকার উগ্র, আমি নাম নিলাম না, ডানপন্থীকার আপনারাও ছিলেন। তো শেখ হাসিনা সরকারে বামপন্থীদের একটা মিলন মেলা ছিল সব জায়গায়, এটা কিন্তু বাস্তব। এখন এই যে বামপন্থীদের সাথে অতিরিক্ত আনাগোনা,
কালচার, সংস্কৃতি, বঙ্গবন্ধু ইস্যুতে আর বিভিন্ন ইস্যুতে আওয়ামী লীগের অনেকগুলো সিদ্ধান্ত বামপন্থীরা সাপোর্ট করে যাচ্ছিল, ডানপন্থীরা কোথাও না কোথাও নীরব ছিল, অথবা জেলে ছিল, অথবা অনেকে টুকটাক ঘুরে পেঁচে কথা বলছে, বোঝা গেছে। এখন ট্রাম্প একের পর এক যে বক্তব্যগুলো দিচ্ছে, এগুলা আওয়ামী লীগ সরকারের আমলে আসা অনুদান, ইভেন লাস্ট কয়েক বছরের মধ্যে এই ঘটনাগুলো ঘটছে। দেশের মানুষ এমনি আওয়ামী লীগের একটু অ্যান্টি ইসলামিক ভাবে, আর ট্রাম্প বলছে যে টাকাটা আমেরিকা দিছে, এই টাকাটা এই দেশে কি কাজে লাগছে? উগ্রপন্থীদের, উগ্র বামপন্থীদের ক্ষমতায় বা ভোটের মাঠে প্রাধান্য, এগুলা। তো এই জিনিসগুলা রাইট নাও আমেরিকা যখন এই কথাগুলো বলে, দেখেন আমাদের গণমাধ্যম ডক্টর ইউনুস কি বলে, এগুলো জরুরি না। সরকার বদল হলে দেখা গেছে আবার বিএনপি সম্পর্কে এগুলো বলবে, আওয়ামী লীগের তেল মারবে, এগুলো আমাদের দেশের মানুষ আমরা না। তো দর্শক, কেমন লাগলো আজকের খবরটি? ভিডিওটিতে একটা লাইক দিয়ে কমেন্টে অবশ্যই জানাবেন। আর দেখা হবে নতুন একটা সংবাদে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।